ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিড টার্ম পরীক্ষা ছিল। মিড টার্ম পরীক্ষা দিন আমার মামলার চার্জ গঠন শুনানি ছিল। চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিন আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে। আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন করেন এবং ওদিন আমার মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায়। ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই, হাজিরা দিতে যাই, আত্মসমর্পণ করতে যাই। ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। এরপরে আমি প্রায় 2 মাস আবার কারাগারে থাকি, যার কারণে আমার ইয়ার লস হয়ে যায়। পরবর্তীতে 2017 সালের যে 16-17 সেশন ছিল, সেই সেশন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি। আমি হলে থাকতে পারি নাই, বিভিন্ন বাসায় থেকে আমি আমার যে বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সেটা মূলত করা শুরু করি। জি, মূল গল্পটা শুনেছেন। এটা একটা শিক্ষার্থী ক্লাস 10 থেকে রিমান্ডের মুখোমুখি হওয়া, একটা শিক্ষার্থী ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে, একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হলে উঠতে না পেরে মানে আর্থিক ক্রাইসিস থাকা সত্ত্বেও ধুকে ধুকে বাইরে থেকে কোনো রকম লাইফ লিড করা, এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং অর্থনীতি বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যাকে হলে থাকতে না দেওয়া এবং হলে সমস্ত সুবিধা, ইউনিভার্সিটির সকল সুবিধা থেকে বঞ্চিত করে তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা। এরপরও মানে এই কেসটাও আপনাদের সামনে নিয়ে আসছি আমি, একটু পরে আমাদের সে ভাই বলবেন ইনশাল্লাহ। তো আমি জাস্ট এইটুকু বলতে চাই, যারা এখনও রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিষয়ের সাথে শিবিরকে মিলিয়ে নতুন করে জুলুম করছেন, তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত। আমি এবারে অনুরোধ করবো আমাদের আব্দুল্লাহ আলামিন, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপার এখন পর্যন্ত। তিনি কি করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও, ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেটিভ ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও হলের সুবিধা থেকে, সামগ্রিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, সেটা ইনি সংক্ষেপে আপনাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আব্দুল্লাহ, ভাই যেমনটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে ভর্তি হয়েছি। আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করার, তো সেখানেই গিয়েছি। আমার আসলে আলাউদ্দিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট গিয়েছে, আমার ক্ষেত্রে বিষয়টা ওই রকম হয়নি, আলহামদুলিল্লাহ। সেজন্য আমি অনেক ভাগ্যবান যে ওই রকম গুরুতর নির্যাতনের ভেতর দিয়ে আমাকে যেতে হয়নি। তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেইনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিসের জন্য, যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তারা এখানে থেকে পড়াশোনা করতে পারবে। তো আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল যে আমি কোনো একটা হলে হয়তো থাকবো, সেখান থেকে পড়াশোনা করব। বিজয় 71 হলে আমার অ্যাটাচ ছিল। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েটে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায়। তো আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা, তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজনের সার্কেলের ভিতরে, সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। সো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড, যেখানে আবরার ফাহাদ রিলেটেডই ছিল না, তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো। সেখানে আবদুল্লাহকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না। সো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল, সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আবদুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না। তো এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয়, ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় 71 হল থেকে শুরু করা হয়। তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে। তো আমি বিজয় 71 হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় 71 হলের একটা সুনাম আছে যে বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে। তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য, কিন্তু আসলে যেটা হয় যে
সুযোগটা আমি আসলে পাইনি। তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি, কিন্তু ছাত্রলীগের এই শোডাউন মহড়া, তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা, আমি বাসায় ছিলাম, সো গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা, সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে, কিংবা রাত বিরাতে 2টার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য, এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা, এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না। আমার ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর দিকে খুব বেশি মনোযোগ ছিল। আমি প্রচুর খেলাধুলা করতাম, তারপর ডিবেট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এঙ্গেজ থাকতাম আর কি। তো আমার চিন্তা ছিল যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি তখনও, ঢাবিতে একবার ঘুরতে আসি, সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো। তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল, তারপর আমার সুইমিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না, আমাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে 2 ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে, আবার 2 ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে। তো এই একটা কাজেও না সুইমিং, না ডিবেটিং, না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই। আমি শুধুমাত্র ওই সকালে বের হয়ে, একদম সকালে ফজরের পর বের হতাম, এসে ক্লাস করতাম, ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো। তো এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে, তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না, তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদেরকে যেন এমন 16 বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনাও করতে না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আপনারা এর মধ্য দিয়ে শুনেছেন হচ্ছে আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের গল্প। সর্বশেষ আমাদের যিনি প্রচার সম্পাদক, আমাদের সকলের হুসাইন আহমেদ জুবাইর, আমাদের প্রচার সম্পাদক ভাইয়ের গল্প এরকম। ভাই ছোটোবেলা থেকে সংগঠন করতেন, শিবির করতেন, তো এই কারণেই তাকে শিবির সন্দেহ হয়েছে। সেটা ভাইয়ের বাড়ি ঢাকার বাইরে, ঢাকাতে না, বাসায় এখানে থাকার মতো কোনো ফ্যামিলিও নাই, কোনো পরিবেশও নাই। এরপরে বারবার চেষ্টা করেও কীভাবে হলে থাকতে পারে না, সেই গল্পটা খুবই সংক্ষেপে শুনবো ভাই। আসসালামু আলাইকুম, আমি হুসাইন আহমদ জুবায়ের, ইসলামিক স্টাডিজ বিভাগে 17-18 সেশনের শিক্ষার্থী, প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে দুঃসাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র, শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি স্কুল জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম, স্কুল পর্যায় থেকে। 2009 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রথমেই তার বাকশালী পদ্ধতিতে ফিরে যায় এবং বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ সব কিছু ধ্বংস করার মাধ্যমে সে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সকল পথ অবলম্বন করে। তার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত 16 বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে। দেশের প্রতিটি ক্যাম্পাস, শহর, নগর, বন্দর, এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছিল। এই কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্র শিবিরকে তার জমের মতো জ্ঞান করেছে, জমের মতো ভয় করেছে। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে, ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, ঝিনাইদহের 16 বছর বয়সী একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তার হাতটা কেটে নেওয়া হয়েছিল। এমনি নির্যাতনের গল্প এই 16 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী এই নির্যাতনের শিকার হয়েছে। এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী গত 16 বছরে ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হয়েছে। শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগে, শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেক শিক্ষার্থীকে চরমভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একজন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হলের ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে। এমনি অসংখ্য নির্যাতনে ইসলামী ছাত্র শিবির গত 16 বছরের লড়াই পার করেছে। আমি 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে বিজয় একাত্তর হলে উঠি, হলের গণরুমে আমি ছিলাম।
পরবর্তীতে আমি প্রথম থেকেই অনলাইনে সরকার বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম। আমার নিরাপত্তার সংখ্যা তৈরি হওয়ায় আমি হল ত্যাগ করতে বাধ্য হই। বিজয় একাত্তর হলে এরপরও আরও কয়েক বছর প্রশাসনিক উপায়ে সিট বন্টনের ব্যবস্থা ছিল। আমি সেভাবে সিটের জন্য আবেদন করার পরে হলের 2 জন ছাত্রলীগ নেতা আমাকে ফোন করে হুমকি দেন যে তুমি তো হলে থাকতে পারবা না, তোমার সিটটা আমাদেরকে দিয়ে দিই। তারা 2 জন পৃথকভাবে সিটটা দখলে নেওয়ার জন্য চেষ্টা করেন। এভাবে আমি হলে আর উঠতে পারিনি। এভাবেই বিশ্ববিদ্যালয়ে হলের বাইরে থাকতে আমি বাধ্য হই। হলের বাইরে থেকে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে। বিভিন্ন সময় সরকার বিরোধী অ্যাক্টিভিজমের কারণে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন হলের ছাত্রলীগের গ্রুপে আমাকে খোঁজা হয়েছে যে এই ছেলেটা কোথায়, এবং আমার বন্ধুরা আমাকে সেটা জানাইছে যে তুমি এদিকে আইসো না এখন। এরকম অনেক আতঙ্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবন পার করতে হয়েছে। সর্বশেষ ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত যে আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার সংশ্লিষ্টতা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণের ফল হিসেবেই হয়তোবা আমার বড় ভাই, যিনি একটি প্রতিষ্ঠানের শিক্ষক, তাকে গ্রেফতার করা হয়। আমার পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে পুলিশি তল্লাশির কারণে তারা বাড়ি থেকে পালিয়ে থাকতে বাধ্য হন। এমনিভাবে আমরা এই ছাত্রলীগ তথা গোটা আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে নির্যাতনের মাধ্যমে আমাদের সময়গুলো পার করেছি। আমরা সেই সময় পার করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। সেই বাংলাদেশে আমরা আশা করি সকলে তার নিজ নিজ মত, নিজ নিজ আদর্শ শান্তিপূর্ণভাবে প্রকাশ করা, প্রচার করা এবং ছাত্র সমাজ তথা গোটা দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এটা ভাই অলরেডি মনে হয় বলছি অনেকবার।